স্ক্রিন শেয়ার দেন। হ্যাঁ স্ক্রিন শেয়ার দেন, ক্লাসে যান, দেন শেয়ার দিয়ে দেন কি আসে ক্লাস। নেটটা কই, ওই যে বুঝি লাগবে তো এই জন্য ফাইনাল লেকচার। এটা লেকচার এটা শেয়ার দাও। হ্যালো, আজকে আমাদের কিন্তু একটা এটা লেকচার ক্লাস, এটা হচ্ছে ক্লিনিক্যাল ক্লাস। আপনাদের ক্লাস কয় ধরনের ক্লাস হচ্ছে? ক্লিনিক্যাল, এগুলোর আসলে ক্রাইটেরিয়া কি, কোনটার কি ক্রাইটেরিয়া? হ্যাঁ, ক্লিনিক্যালটা বেসিক্যালি আপনাদের এই যে ওয়ার্ডে আসলে যেরকম ক্লাসটা নেওয়া দরকার সেরকম ওয়ার্ডের ক্লাসটার মতো। ওয়ার্ডে আসলে আমরা যেটা করি যে একটা পেশেন্ট এক্সামিনেশন, পাশাপাশি তার যে একটা ডিজিজ নিয়ে আসলে তার সাইন সিমটমস কি থাকবে, আমরা তাকে কিভাবে হিস্ট্রি নেব, কিভাবে এক্সামিনেশন করব, তারপরে তার ওয়ার্কআপ কি কি হবে, কি ম্যানেজমেন্ট হবে, এগুলো নিয়ে আমরা আসলে ডিটেলস মানে আলোচনা করি সাধারণত। তো যেহেতু এখন আমাদের সরাসরি ওই রোগীকে দেখাতে পাচ্ছি না, সেই ক্ষেত্রে হয়তো আমরা একটু ভিডিও দেখানোর চেষ্টা করব। আমরা কি আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, এখন আপনাদের তো মোটামুটি ক্লাস বেশ কয়েকটা হয়েছে আমাদের ইএনটি। তো ওয়ার্ডে যে ব্যাপারটা লাগবে, যে ওয়ার্ডে আমাদের ভাইভাতে আমরা কোয়েশ্চেন করে থাকি সাধারণত, যে ইএনটি ইমার্জেন্সি 5টার নাম বলেন। ইএনটি ইমার্জেন্সি মানে দ্যাট মিনস আমরা চাই যে আপনি ওয়ার্ডে এসেছেন কিনা, রোগী সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে কিনা। তো এটা আসলে আপনি ওয়ার্ডে ঘুরলেই পাওয়া যায়। অনেকে ওয়ার্ড রীতিমতো করেছেন, তারপর দেখা যায় বলার ক্ষেত্রে এটা বলতে পারেন না। এখন যদি আমি প্রশ্ন করি যে আপনার ইএনটি ইমার্জেন্সি 5টার নাম বলেন, কেউ কি দুই একটা বলতে পারবেন? Epistaxis, very good. স্যার এয়ারওয়ে ব্লকেজ যদি হয় কোনো কারণে, এয়ারওয়ে ব্লকেজ হয়, very good. তারপরে আর কিছু? স্যার ফরেন বডি, foreign body, it's a very big issue, an emergency issue. The foreign body, কোথায় কোথায় foreign body হতে পারে? স্যার নোজ, ইয়ার, ইসোফেগাস। নোজ, ইয়ার, ইসোফেগাস, থ্রোট। থ্রোটে অনেক সময় যে মাছের কাঁটা টাটা লাগলে, যদিও কাঁটাটা খুব ছোট্ট একটা জিনিস, কিন্তু গলায় যখন লাগে তখন অনেক বিপদ ডেকে আনে। আর তখন আপনি আর বসে থাকতে পারবেন না, আপনাকে হসপিটালে আসতেই হবে এবং সেটা রিমুভ করতে হবে। তাহলে আমরা 3-4টা পেয়ে গেলাম এবং খুব ভালো ভালো কারণ আপনারা বলেছেন যে
এটা হচ্ছে ইপিস্টেক্সিস। যে ইপিস্টেক্সিস আমরা কাকে বলছি? নাক দিয়ে যদি রক্ত পড়ে তখন তো আমরা ইপিস্টেক্সিস বলছি। এবং আপনারা ইতিমধ্যে এই লেকচারে ইপিস্টেক্সিস সম্পর্কে বিশাল আলোচনা শুনেছেন, কারণ কি, কিভাবে ম্যানেজ করবেন। সুতরাং এইটা একটা দেখেন, পরীক্ষার সময় আপনি ইপিস্টেক্সিস শব্দটা বললেই আপনার অনেক আগায় দিচ্ছে। তারপরেই আপনাকে হয়তো কোয়েশ্চেন করবে ইপিস্টেক্সিস এর কারণ কি, লোকাল কজ কি, সিস্টেমিক কজ কি, আপনি একটা ইপিস্টেক্সিস রোগী আসলে কিভাবে ওয়ার্ডে আসলো, আপনি ডিউটিরত ডাক্তার, আপনি কিভাবে ম্যানেজ করবেন। তাহলে এই প্রশ্নগুলোর উত্তর আমরা নিশ্চয়ই পারবো, তাই না? হ্যালো, আমার দেখা যাচ্ছে না এখানে ভিডিওতে। স্ক্রিন শেয়ার করছেন তো আপনি দেখা যাবে, এই যে এখানে দেখা যাবে। আচ্ছা, তারপরে আসেন এরপরেরটা আপনারা কি বলছেন, যে কোনো কারণে যদি শ্বাস বন্ধ হয়ে যায়, তার মানে রেসপিরেটরি ডিস্ট্রেস। রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে কোনো পেশেন্ট সাফার করলে সে তখন কি করে লাগবে আমাদের, যে ইএনটি ওয়ার্ডে আসলে আমরা তাকে বাইপাস করে দিব, তার শ্বাস মানে যে প্রবলেমটা হচ্ছে শ্বাস নিতে, সেটা আমরা তাকে সমাধান করে দিব। এখন মনে করেন আপনি ইমার্জেন্সিতে ডিউটিতে আছেন, একটা পেশেন্ট আসলো শ্বাসকষ্ট নিয়ে। এখন এই রুগীটাকে আপনি মেডিসিনে ভর্তি দিবেন নাকি ইএনটিতে ভর্তি দিবেন, এটা ডিসিশন কিভাবে মেক করবেন? কেউ কি একটু মানে বলতে পারবেন? ইটস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কারণ কয়েকদিন পরে কিন্তু আপনি ওই জায়গাটাতে যাচ্ছেন এবং এরকম একটা প্রবলেম আপনাকে ফেস করতে হবে। যে পেশেন্ট উইথ রেসপিরেটরি, জি বলেন। স্যার হিস্ট্রি নিয়ে স্যার আলাদা করতে হবে, যে এটা কি স্যার আগে কোনো সিওপিডি বা অ্যাজমা ছিল কিনা, কোনো রেনাল ডিজিজ, ভেরি গুড। বা এটা কি স্যার হঠাৎ করে হয়েছে কিনা, হঠাৎ করে হলে আমরা ইমার্জেন্সি কন্ডিশন গুলো চিন্তা করব, চিন্তা করে এই অনুযায়ী হচ্ছে যদি ফরেন বডি স্টাক হয় তাহলে আমরা ইএনটি তে পাঠাবো। হ্যাঁ, এটা হিস্ট্রিতে থাকবে, তার যে ফরেন বডিটা স্টাক হয়েছে। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এখন এই হিস্ট্রিতে আপনি বেশিক্ষণ নিতে পারবেন না। পেশেন্ট, ইউ আর ইন ইমার্জেন্সি ডিপার্টমেন্ট, পেশেন্ট অলসো এ বিগ ইমার্জেন্সি, সেও অনেক শ্বাসকষ্ট নিয়ে আসছে, আপনি ওইখানে বসে তার হিস্ট্রি কিন্তু খুব বেশি নিতে পারবেন না। তো সো ইউ মাস্ট হ্যাভ টু সর্ট আউট about the cause of this respiratory distress within very short time. How we can assume that this patient is suffering from this disease. আর কেউ কি একটু অ্যাসিস্ট করবেন? হ্যালো, হ্যালো, জি স্যার। বলেন। অনিমেষ সরকার বলেন। আচ্ছা, আমি তাহলে একটা খুব ছোট্ট একটা ট্রিক আপনাদেরকে শিখিয়ে দিই, যে এইটা করলেই আপনি কিন্তু ব্যাপারটা খুব ভালোভাবে পেয়ে যাবেন। A respiratory patient with respiratory distress with hoarseness of voice, এই পেশেন্ট অবশ্যই আপনার ইএনটি তে পাঠাবেন। কথা বোঝা গেছে? যেমন আপনি পেশেন্টটাকে জিজ্ঞেস করলেন নাম কি, নাম বললেই আপনি বুঝে ফেলবেন তার ভয়েস চেঞ্জ আছে কিনা, অল্টারেশন অফ দ্য ভয়েস আছে কিনা। ইফ অল্টারেশন অফ দ্য ভয়েস with respiratory distress, then that indicates the patient is suffering from the laryngeal cause, and he or she should admit in the ENT ward. আচ্ছা, সেকেন্ড অপশন আসলো, যদি কোনো অ্যাজমেটিক কারণে পেশেন্টের শ্বাসকষ্ট হয়, তাহলে তখন আমরা কি করব? অর্থাৎ তখন পেশেন্ট ভয়েস চেঞ্জ হবে না, বাট পেশেন্টটা এক মানে লাইনে শব্দগুলো উচ্চারণ করতে পারবে না, তাকে পজ দিয়ে দিয়ে করতে হবে, ওই যে তার রেসপিরেটরি ডিস্ট্রেসের জন্য। তাহলে এইখান থেকে আমরা কিন্তু অ্যাজমা এবং লারিঞ্জিয়াল কজ অফ রেসপিরেটরি ডিস্ট্রেস মানে ইন এ ভেরি শর্ট টাইম আমরা কিন্তু এটা আলাদা করতে পারি। তো এখানে আমরা এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা অনেক পেশেন্ট পাই যারা ইমার্জেন্সি থেকে প্রথমে মেডিসিনে ভর্তি হয়, মেডিসিনে গিয়ে তারপরে কর্সন মর্সন নেবুলাইজেশন আবি যাবি অনেক কিছু দেওয়ার পরে কোন রকমের টিকে পরের দিন যখন কল দেয় তখন দেখা যায় যে এটা হচ্ছে
ল্যারিঞ্জিয়াল গ্রোথ। তো এই যে ব্যাপারটা, এটা যদি কোনো ধরেন আপনার অডিটের ব্যাপার থাকতো, তাহলে যিনি ভর্তি দিয়েছেন তাকে হয়তো একটু মানে কথা বলা লাগতো যে কেন আপনি ওইখানে দিলেন পেশেন্টটাকে এখানে না দিয়ে। সুতরাং আপনাকে এইটা মাথায় রাখতে হবে স্যার স্যার। স্যার অনেক সময় তো হচ্ছে যে মানে লাং ক্যান্সার থেকে ওইটা হচ্ছে যে মেটাস্টেসিস হয়ে লিংস আসতে পারে, তখন ওই ক্ষেত্রে কি স্যার প্রথমে ইনটিতে আসবে নাকি থোরাসিক সার্জারি আর অনকোলজি ডিপার্টমেন্টে যাবে? লাং ক্যান্সার হয়ে যদি এটা হয় তাহলে তো আমরা ওই যে হ্যাঁ, এবং আরো বড় কথা হলো আমরা যেটা বলছি আপনাকে, তখন দেখা যাবে তার হিমোপ্টাইসিসের সিমটমস আছে, অনেকদিন থেকে তার কাশি ছিল, কিন্তু আমরা যে পদ্ধতিটা বলছি সেটাতে কিন্তু আপনি আলাদা করতে পারছেন। কারণ ইফ লাং ক্যান্সার তাহলে তার হর্সনেস অফ ভয়েস হচ্ছে না। একটা যদি হয় ব্রঙ্কোজেনিক কার্সিনোমাতে লেফট রিকারেন্ট নার্ভ ইনজুরি হয়ে যদিও হয়, হ্যাঁ, তার হিস্ট্রি কিন্তু খুব সহজেই আপনি পেয়ে যাবেন। এবং এজমা থাকলে তার আরো 2-1 বার হসপিটালে ভর্তি হয়েছে এটা নিয়ে, প্রায়শই এটা হয়, সেটাও আপনি পেয়ে যাবেন। আর হোর্সনেস অফ ভয়েস যদি থাকে বা অল্টারেশন অফ দ্য ভয়েস থাকে উইথ রেসপিরেটরি ডিস্ট্রেস, তাহলে সেটা তো আপনি এখানে মানে তার কথা শুনে বুঝে ফেলছেন। এটা হলো ডিকটাম, আমি যেটা বলি এটা হলো আমার মানে মাই এক্সপেরিয়েন্স, যে আমি আপনাদেরকে এই কথাটা শিখাইতে চাই যে আপনি যেন খুব শর্ট টাইমে সর্ট আউট করতে পারেন পেশেন্টটাকে কোথায় পাঠাবেন। এটা হলো একটা। আর আরেকটা, এই ক্ষেত্রে আমার আরো 2টা কথা আমি বলে রাখি, আপনারা একটু লিখে রাখেন, এই কথাগুলো লিখে রাখেন, এগুলো সারা জীবন আপনার কাজে লাগবে। তাহলে আমরা একটা বললাম যে রেসপিরেটরি ডিস্ট্রেস, পেশেন্ট উইথ রেসপিরেটরি ডিস্ট্রেস উইথ অল্টারেশন অফ দা ভয়েস, হি শুড অ্যাডমিট ইন ইএনটি ওয়ার্ড। পেশেন্ট উইথ can't speak a sentence at a time, this is asthmatic problem, এই পেশেন্টটাকে আমরা মেডিসিনে পাঠাবো। তারপরে আমি যেটা 2টা কথা বলতে চাই এই ক্ষেত্রে, সেটা হলো রেসপিরেটরি ডিস্ট্রেসের পেশেন্ট আসছে, আপনি ইতিহাস নিয়ে যেভাবে হোক কজ ভালো মতো পান বা না পান, এই পেশেন্টের ট্রাকিওস্টমি লাগতে পারে। হ্যাঁ, যখনই এরকম একটা কথা আসবে ট্রাকিওস্টমি লাগবে কি লাগবে না, এই ক্ষেত্রে উইদাউট হেসিটেশন ইউ ক্যান ডু ট্রাকিওস্টমি, অর্থাৎ কোনো হেসিটেশন ছাড়াই ট্রাকিওস্টমি ডিসিশনটা নিয়ে নেবেন। কারণ কি? কারণ ট্রাকিওস্টমি করলে আমরা পেশেন্টটাকে সেভ করতে পারি, হ্যাঁ, এবং কোনো ক্ষতি নাই। কারণ যদি তার এই কষ্টটা ওভারকাম হওয়ার পরে আমরা 3 থেকে 5 দিন পরেই কিন্তু ট্রাকিওস্টমি তাকে খুলে দিতে পারবো। কিন্তু যদি ট্রাকিওস্টমি না করি তাহলে তখন আর পেশেন্টটাকে সেভ করা যাচ্ছে না। সুতরাং যেহেতু কোনো লস নাই, এই ক্ষেত্রে লাভ হওয়ার সম্ভাবনা সমূহ, এই সন্দেহজনক কোনো অবস্থা থাকলেও ট্রাকিওস্টমির প্রয়োজন হলে আমরা ট্রাকিওস্টমি করে দিব, এখানে কোনো হেসিটেট করবো না। কথাটা মানে বুঝাতে পারলাম? আমি বুঝাতে পারলাম? এইটা গেল একটা। আর আরেকটা কথা এখানে লিখে রাখেন, তার মানে কি দাঁড়াইলো, যে যখনই আমাদের মাথায় আসবে যে এই পেশেন্টটা ট্রাকিওস্টমি করা যাইতে পারে বা ট্রাকিওস্টমি করলে ভালো হবে, তখন আমরা ট্রাকিওস্টমি করে দিব। ইভালুয়েশন করবো, ওকে, ইভালুয়েশন করলে যদি আমি ডেফিনিট কিছু নাও পাই, সেই ক্ষেত্রে ট্রাকিওস্টমি মানে যদি করলে ভালো হয় বা করা যায় কিনা এরকম প্রসঙ্গ আসে করে দিব। 2 নম্বর হলো যে ট্রাকিওস্টমাইজড পেশেন্ট, একটা ট্রাকিওস্টমি করা পেশেন্ট, তার টিউব লাগানো আছে, এরকম পেশেন্ট যখন রেসপিরেটরি ডিস্ট্রেসে ভুগবে তখন কি করবেন? তখন কি কিছু করার আছে আমাদের? আমরা তো ট্রাকিওস্টমি করে দিছি, সে কয়েকদিন থেকে ট্রাকিওস্টমি নিয়ে চলছে, কেউ তারপরেও এখন আবার রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, তাহলে আমরা কি কিছু করব বা করতে পারবো কিনা? এটা বইয়ে পাবেন না, বাট এটা দিস ইজ মাই এক্সপিরিয়েন্স, আমি যেটা আপনাকে বলছি যে এইরকম ক্ষেত্রে অবশ্যই ট্রাকিওস্টমি টিউব আপনাকে টান দিয়ে আউট করে দিতে হবে। বুঝতে পারলেন কি পারলেন না? ধরেন আমি একটা রোগী আসছিল রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে, তার মেবি লেরিঞ্জিয়াল কজ, মেবি যে কোনো কজেই হোক আমরা করলাম, করার পরে দেখা গেল 5-7 দিন পরে বা 15 দিন পরে ভালো, রোগীটা ট্রাকিওস্টমি করা রোগী ছিল, ভালো চলতেছিল, হঠাৎ করে তার রেসপিরেটরি ডিস্ট্রেস ডেভেলপ করেছে, হ্যাঁ, বা রেসপিরেটরি ডিস্ট্রেস ধীরে ধীরে তার শ্বাস মানে কম আস্তে আস্তে রেসপিরেটরি ডিস্ট্রেস ডেভেলপ করেছে, তখন কি করবেন? তখন হচ্ছে ট্রাকিওস্টমি টিউব খুলে দিবেন।
কারণ ট্রাকিওস্টমি টিউবের মধ্যে ট্রাকিওস্টমি মানে ক্লাস আপনাদের হয়নি, মানে লেকচার হয়নি, ওয়ার্ডে কি হয়েছে? জি না স্যার। ওয়ার্ডেও হয়নি। তো ট্রাকিওস্টমিতে আমাদের টিউব আছে, আমরা গ্রসলি যদি দুই ধরনের টিউবই আপনাকে বলি, নন কাফ টিউব এবং কাফ টিউব। কাফ টিউব মানে হচ্ছে এন্ডোট্রাকিয়াল টিউব, দেখেছেন আপনারা যে আমরা অ্যানেস্থেসিয়ার সময়ে অ্যানেস্থেটিস্টরা যে টিউবটা ব্যবহার করেন, সেখানে সামনে একটা বেলুন থাকে, আমরা ওটা দেওয়ার পরে বেলুনটাকে ফুলাই দেওয়া হয়, তাই না? বেলুনটাকে ফুলাই দেওয়া হয়। তো এটা এই যে এটা হচ্ছে কাফ। এই ট্রাকিওস্টমিতে এরকম একটা কাফ থাকে, অর্থাৎ বেলুন থাকে সামনে, আমরা অনেক সময় ফুলাই দিই। যদি আমরা মনে করি যে অ্যাসপিরেশন হওয়ার চান্স আছে, সেই ক্ষেত্রে আমরা এই কাফ টিউব দিয়ে রাখি। এখন ধরে একটা রোগীর কাফ টিউব লাগানো আছে, আপনি এন্ডোট্রাকিয়াল টিউব আপনারা দেখেছেন? এন্ডোট্রাকিয়াল টিউব, হ্যালো হ্যালো, স্যার সরাসরি দেখি নাই, কিন্তু ইউটিউবে দেখছি। ইউটিউবে দেখেছেন, কিন্তু আমরা কি ওডিতে যান নাই? আপনার তো 4th ইয়ার, 1 বছর চলে গেছে ওখানে। জি স্যার, দেখেছি স্যার। আচ্ছা, এই ওটিতে সবসময় এটা ব্যবহার করা এন্ডোট্রাকিয়াল টিউব, আর যেটা আমরা জিএ দেওয়ার জন্য ব্যবহার করি সেটা। তো এখন একটা ট্রাকিয়ার মধ্যে, মনে করেন এই ট্রাকিয়ার মধ্যে একটা বেলুন ফুলে আমরা রেখে দিলাম একটা টিউব দিয়ে, তাহলে টিউবটা যদি কোনো কারণে ক্রাস্টিং হয়ে বা সিক্রেশন জমে ওইটা বন্ধ হয়ে যায়, ওইদিকে বেলুন ফুলানো, তার মানে তার শ্বাস নেওয়ার আর কোনো পথ থাকে না, তখন পেশেন্ট খুবই মানে একদম ডাইং কন্ডিশনে চলে যায়। এই জন্য মানে সহজ কথা যেটা, যে মানে ট্রাকিওস্টমি করা পেশেন্ট যদি শ্বাসকষ্ট মানে শ্বাসকষ্টে ভুগে, সেটা আপনি বাড়িতে হন, রাস্তায় হন, যে কোনো জায়গায় হোক, আপনি টান দিয়ে ট্রাকিওস্টমি টিউব খুলে দিবেন, তাইলে কি হবে, তার ওই স্টোমাটা থাকবে, সে তখন কাশি টাশি দিয়ে ওই দিক থেকে আবার রেসপিরেশনটা এস্টাবলিশ করতে পারবে। কথাটা মানে বোঝা গেছে? খুব দামি কথা, খুব দামি কথা। এটা কিন্তু আপনি মানে এজ এ ডক্টর এটা যদি আপনার মাথায় থাকে, ইউ ক্যান ডু কনফিডেন্টলি এন্ড ইউ ক্যান মানে সেভ দ্য লাইফ অফ দ্য পেশেন্ট। ওকে, এবার আসেন আমরা একটু তাহলে, আমরা গতদিন কি দেখেছিলাম যে থাইরয়েড সুয়েলিং এর আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন দেখেছি। আপনারা 5th ইয়ার তো দেখেছেন আমার সাথে আমার লেকচারে নাকি? হ্যালো হ্যালো, কোনো কোয়েশ্চেন করবো না, দেখেছি হইলে বলেন যে দেখেছি। জি স্যার। হ্যাঁ, কোনো কোয়েশ্চেন করবো জি না, স্যার। কোয়েশ্চেন করলে তো আপনাদের এই হাতের মুঠোয় আছে মানে গলা চিপা দেওয়ার ব্যবস্থা, লিভ করার ব্যবস্থা, অথবা সবকিছু রাইখা দিয়া আপনি গিয়া মোটামুটি বন্দর বাজার ঘুরে আসেন, সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা, তো ক্ষতিটা আপনার নিজেরই, যখনই আপনি এইগুলো ফাঁকি দিবেন। এই যে কথাগুলো, এই কথাগুলো কিন্তু মানে অনেক এক্সপেরিয়েন্সের পরে পাওয়া, এবং যে স্যাররা ক্লাস নেন সবসময় স্যাররা কিন্তু জিস্ট কথাটা বলেন, অর্থাৎ যেটা আপনি অনেক বই পড়ে ওই কথাটা পাবেন না। সুতরাং এই জন্য ভাইভা ক্লাস বা ভাইভা নিলে বোঝা যায় যে আপনি মানে ওয়ার্ডে ভালো মতো অ্যাটেন্টিভ ছিলেন কিনা। আচ্ছা, এবার আসেন আমরা যেটাতে আসছিলাম, যে ইমার্জেন্সি ইন ইএনটি, আমরা যদি বলি ইপিস্টেক্সিস, আমরা যদি বলি রেসপিরেটরি ডিস্ট্রেস ডিউ টু মানে আপার এয়ারওয়ে অবস্ট্রাকশন, তারপরে আমরা বলছিলাম কি ফরেন বডিজ ইন দ্য ইয়ার, নোজ, থ্রোট, ইসোফেগাস। আর কি হইতে পারে? আরেকটা হইতে পারে কাট থ্রোট ইনজুরি। কাট থ্রোট ইনজুরি সেটা অনেক সময় অ্যাক্সিডেন্টালে হইতে পারে, নিজে নিজে কাটতে পারে, আরো কেউ কেটে দিতে পারে, তাই না? এরকম তো হয়, হোমিসাইডাল, সুইসাইডাল। আচ্ছা, তাহলে এই ইমার্জেন্সি গুলা আমাদেরকে মিট আপ করা লাগে, আমরা যেটা বললাম। আচ্ছা, এখন আসেন আমাদের ওয়ার্ডে কি কি টাইপের রোগী আর বেশি ভর্তি হয়। তাহলে এই ট্রাকিওস্টমি রোগী বেশিরভাগ ক্ষেত্রে আমরা পাই যে অ্যাডভান্স ল্যারিঞ্জিয়াল কার্সিনোমা উইথ রেসপিরেটরি ডিস্ট্রেস, এরাই বেশি থাকে। অ্যাডভান্স ল্যারিঞ্জিয়াল কার্সিনোমা অথবা হাইপোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা, তারা রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে ভর্তি হয়, আমরা ট্রাকিওস্টমি করে দিই এবং পরবর্তীতে তার মেইন ডিজিজটা, প্রাইমারি ডিজিজটাকে ট্রিট করি। আচ্ছা, এবার আসেন আরেকটা বিশাল গ্রুপ আসে হলো
মেটাস্টেটিক নেক নোড নিয়ে, মেটাস্টেটিক নেক নোড। আমি গত কৃষ্ণ আসার আগে একটু শুরু করেছিলাম যে মেটাস্টেটিক নেক নোড। তাহলে মেটাস্টেটিক নেক নোড নিয়ে একটা পেশেন্ট যদি আসে, তাহলে আমরা ক্লিনিক্যালি কি কি পাবো? ক্লিনিক্যালি কি কি পাবো কে বলবেন? আমি গতদিন বলছিলাম 2টা শব্দ বলতে হবে, বলেন তো দেখি। ক্লিনিক্যালি কি কি পাবো? স্যার নেক সোয়েলিং। নেক সুয়েলিং। এই নেক সুয়েলিংটাকে আমরা পালপেশনে কি রকম পাওয়া যাবে? স্যার Sorry, স্টোনি Hard হার্ট, স্টোনি হার্ড ইমোবাইল। হার্ট। তার মানে আপনারা গতদিনের কথাটা মনে রাখতে পারেন না। স্টোনি হার্ট, হ্যাঁ, স্টোনি হার্ট পাবো, স্টোনি হার্ট আর ইমোবাইল, ইমোবাইল। আমরা এই কথা বলি নাই, মানে শব্দটা Hard and fixed. হার্ড এন্ড ফিক্সড। হার্ড এন্ড ফিক্সড, এই কথাটা আপনাকে বলতে হবে, হার্ড এন্ড ফিক্সড। হার্ড এন্ড ফিক্সড। আচ্ছা, যদি সেটা ইনফ্ল্যামেটরি কজে হয়, ইনফ্ল্যামেটরি কজে আমরা পালপেশনে কি পাবো? ইনফ্ল্যামেটরি কজে পালপেশনে কি পাবো? পেইনফুল, পেইনফুল Tender. পাবো। পেইনফুল। পেইনফুল। তারপরে Painful if it is an acute inflammation. There may be a chronic inflammation. What's about the chronic inflammation? If neck node due to chronic inflammation, chronic inflammation হলে আমরা কি পাবো? তখন তো পেইনফুল থাকবে না, তখন থাকবে ফার্ম। ফার্ম থাকবে, ফার্ম থাকবে, ঠিক আছে? আচ্ছা, যদি আপনার লিম্ফোমার কারণে হয় তখন আমরা কি পাবো? লিম্ফোমার কারণে যদি হয় তাহলে, হ্যালো, লিম্ফোমার কারণে যদি হয় তাহলে কিরকম পাওয়া যাবে? রাবারি, রাবারি পাওয়া যাবে। এই আমরা ক্লিনিক্যালি আমরা ডিফারেন্সিয়েট করতে পারি the neck node whether it is malignant or benign or metastatic or the malignant disease of lymph node, lymphoma. আমরা ক্লিনিক্যালি এটা আলাদা করতে পারি। এটা কি বোঝা গেল? হ্যালো, জি স্যার। হ্যাঁ, আপনারা রেসপন্স করবেন। তার মানে আমরা পালপেশনে, ক্লিনিক্যালি আমরা পালপেশনে তাহলে বুঝতে পারলাম, যদি হার্ড ফিক্সড হয়, হার্ড স্টোনি হার্ড এবং ফিক্সড হয় তাহলে এটা মেটাস্টেটিক। যদি এটা ফার্ম ডিসক্রিট হয় তাহলে সেটা হচ্ছে ক্রনিক ইনফ্লামেশন। আর যদি রাবারি হয় তাহলে সেটা হচ্ছে লিম্ফোমা। এখানে একটা কথা আছে, আমরা যখন বলছি ক্রনিকে ফার্ম ডিসক্রিট হইতে পারে, লিম্ফোমাতেও কিন্তু ডিসক্রিট হবে। ক্রনিক একটা ইনফ্লামেশন আছে খুব কমন, যেখানে ডিসক্রিট থাকে না, সেখানে ডিসক্রিট থাকে না। টিবিতে কি রকম থাকে? স্যার মেটেড থাকে, মেটেড থাকে। এটা মনে রাখবেন যে এই প্রশ্নটা আপনাদেরকে ইনভেরিয়েবলি করা হয়, কেউ না কেউ এটা পাবেনি। সেটা হচ্ছে টিবির ক্ষেত্রে লিম্ফ নোড গুলার ক্যারেক্টার কি থাকবে, কিভাবে পাওয়া যাবে। তাহলে আমরা বললাম ফার্ম মেটেড। ফার্ম মেটেড, এই মেটেডটা কেন হয়? তারপরে কোয়েশ্চেন হবে হোয়াই মেটেড। মেটেড কেন, কেন মেটেড থাকে? হ্যালো, কেন মেটেড থাকে? হ্যাঁ, মেটেড কেন থাকে কে বলবেন? মেটেড থাকে হচ্ছে যে এটা হচ্ছে ডিউ টু পেরিঅ্যাডেনাইটিস। ডিউ টু পেরিঅ্যাডেনাইটিস আমরা ওই যে ধরেন যখন কোনো অঘটন ঘটে বা সামাজিকভাবে আমাদের প্রতিবাদের প্রয়োজন হয়, তখন আমরা কি করি? ভদ্র ভাষায় প্রতিবাদ কিভাবে করি? একজন আরেকজনের হাত ধরে দাঁড়ায় থাকি, সেটাকে কি বলে? একজন আরেকজনের হাত ধরে দাঁড়াইলে কি বলে? মানববন্ধন। মানববন্ধন বলে না? মানববন্ধন। আর
যদি আমরা এই লিম্ফ নোড গুলা কি করে, তখন সে যখন একজন ইনফ্লামেশন হয় তখন সে আবার পেরিয়েডেনাইটিস করে 500 জনকেও ইনফ্লামেশন মানে ডেকে আনে, এবং পরবর্তীতে যখন এটা হিল হয়, ফাইব্রোসিস হয়, তখন একটা চেইনের মতো হয়ে যায়, অর্থাৎ পাশের লিম্ফ নোডটাকে সে ইনভলভ করে ফেলে। এই জন্যকে আমরা বলি ফার্ম এন্ড মেটেড। আচ্ছা চলেন তাহলে আমরা এখন একটু নেক পালপেশনটা আবার দেখে আসি। এখানে আমরা কিছু জিনিস বোঝাবো। কোথায় যাবো আমি, এটাকে তারপরে এটাকে দেই নিচে, না আবার নিচে thyroidization। সাউন্ড অফ ইলেকট্রিক পোলারাইজেশন এবং পেশেন্টটাকে ঢুক গিলতে বলবো যে এটা সাউন্ড কি পাওয়ার সাথে উপরে নিচে ওঠানামা করা যায়। হ্যালো জি, আসসালামু আলাইকুম বাবা, আমি আপনাকে একটু পরীক্ষা করব, এতে আপনার কোনো অসুবিধা হবে না। এই পরীক্ষা আপনার চিকিৎসার একটা অংশ, আমাকে সহযোগিতা করবেন। হ্যাঁ, আপনি ঢুক গেলেন। আচ্ছা, হ্যালো জি স্যার। এই লাইনটা আপনারা একদম লিখে নেন। এই লাইনটা কল দিলে আসেন। এই লাইনটা আপনারা লিখে নেন যে আমরা যে কনসেন্টটা নিলাম, কনসেন্ট নেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এই কথাগুলো মনে রাখতে হবে যে আমরা সাধারণত কেউ একজন বলেন তো আপনারা সাধারণত কনসেন্ট কিভাবে নেন, একটু কোন শব্দগুলো বাদ দিতে হবে, কোনগুলো অ্যাড করতে হবে, আমি একটু বলে দিই। বলেন তো আপনারা, একজন বলেন, কেউ একজন। আপনার সাধারণত এখন কনসেন্ট নেওয়ার সময় কি কি বলেন? স্যার প্রথমে হচ্ছে স্যার গ্রিটিংস, একদম পুরো বলেন, পুরো লাইনটাই বলেন। আপনি একদম যেভাবে নিবেন, মনে করেন আপনার সামনে একজন পেশেন্ট আসছে, আপনি এখন নিচ্ছেন, এটা নেন, আমরা শুনি। স্যার আসসালামু আলাইকুম, আমি একজন মেডিকেল স্টুডেন্ট। আমি আপনার পরীক্ষা করব আপনার চিকিৎসার স্বার্থে। আপনি কোনো ব্যথা পাবেন না, এটা আপনার জন্য ভালো হবে। আরেকজন কেউ কিছু অ্যাড করবেন? হ্যালো, আচ্ছা আমি এখানে এই লাইনটা একদম আপনারা লিখে নেন, খাতা কলম আছে আপনাদের কাছে? যে সালাম আদাব যেটা আপনি বলেন দিবেন, আসসালামু আলাইকুম। হ্যাঁ, এরপরেই তাকে একটা সম্বোধন করবেন, সেটা বয়স অনুসারে আপনার সাথে যেটা যায় সেটা করবেন। হ্যাঁ, বৃদ্ধ মহিলা হইলে মা বলেন, বৃদ্ধ পুরুষ হইলে বাবা বলেন, হ্যাঁ ভাইয়ের মতো হইলে তাকে ভাই বলেন। এইভাবে অর্থাৎ আপনার সম্বোধনটা যেন তার সাথে যায় এবং আপনার সাথেও যায়। হ্যাঁ, যে আসসালামু আলাইকুম বাবা, আমি অমুক, আপনার নামটা বলবেন যে আমি ডক্টর নাইম। আসসালামু আলাইকুম, আমি বাবা, আমি ডক্টর নাইম, আপনাকে কিছু পরীক্ষা করব, এই পরীক্ষা আপনার চিকিৎসার অংশ। এখানে যে আপনি ব্যথা পাবেন না, ব্যথা পেলে আমাকে বলবেন, এরকম কথা বলা যাবে না। কেন যাবে না? যেমন ধরেন আপনি ক্লাসে আছেন, ওয়ার্ডে ক্লাস করতে এসেছেন, কোনো এক কারণে আপনার মনে করেন চুয়াট্টা থেকে একটা কিছু আনতে যাওয়া লাগলো, ফুল অথবা মিষ্টি আনতে যাইতে হবে। তখন আপনাকে পাঠানোর সময় আমি বলে দিলাম যে আপনি একটু চুয়াট্টা থেকে একটা ফুল নিয়ে আসেন, হ্যাঁ একটু সাবধানে যান, রিকা বাজারের এখানে একটু মারামারি হচ্ছে। তখন আপনার কি হবে? আপনি সিঁড়িতে পা দেওয়ার পর থেকেই আপনার দোয়া দরুদ পড়া শুরু হয়ে যাবে না? হ্যাঁ, সাইকোলজিক্যাল একটা ফিয়ার বা ভয় আপনার মধ্যে কাজ করবে। এই জন্য রোগীকেও এই কষ্ট পাওয়া, ব্যথা পাওয়ার কথা বলা যাবে না। হ্যাঁ, তা আপনাকে উইথ কনফিডেন্ট ইউ হ্যাভ টু সে যে আমি আপনাকে পরীক্ষা করব, আপনার কোনো অসুবিধা হবে না, এটা আপনার চিকিৎসার একটা অংশ। এই কথা বলে আপনি একটা পেরেক ঢুকাইয়া দিলেন রোগীর মনের মধ্যে, যে এখন যদি আমি ভালো মতো না দেই, না বলি বা মানে পরীক্ষা করতে না দেই, তাইলে আমার চিকিৎসাটা ভালো হবে না। কথাটা বুঝতে পারলাম? হ্যাঁ, তখন পেশেন্ট আপনাকে এক্সামিনেশন করতে সহযোগিতা করবে।
তাহলে পরবর্তী লাইনটা হবে যে আপনি আমাকে সহযোগিতা করবেন। তাহলে 3-4টা লাইন আমরা বলবো। প্রথম হচ্ছে আসসালামু আলাইকুম বাবা, আমি অমুক, আমি আপনাকে কিছু পরীক্ষা করব। এই পরীক্ষা আপনার কোনো অসুবিধা হবে না, এই পরীক্ষা আপনার চিকিৎসার অংশ, আপনি আমাকে সহযোগিতা করবেন। ঠিক আছে, বোঝা গেল? এখন আবার বলেন তো কেউ একজনে, দেখি শ্রুতিধর কে আছে। আপনারা কি শ্রুতলিপি করেছিলেন ছোটবেলা স্কুলে? হ্যাঁ, হ্যালো, শ্রুতলিপি কি বুঝেন? সৌরভ সরকার, দীপ্র, শ্রুতলিপি মানে কি? শুনিয়া শুনিয়া যে লিখিতে পারে তাই হলো শ্রুতলিপি। আগে আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম, আমি জানি না এখন আছে কিনা, যে টিচার একটা প্যারাগ্রাফ লাইন বলতেন এবং একবারই বলতেন 2-3 লাইন একসাথে বলার পরে ওটা শুনে শুনে লিখে রাখতো। জানি না এর 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 ইফেক্টটা কি আমাদের মানে পরবর্তী জীবনে। তো যাই হোক, তখন আমাদের সময় এই এরকম যে মোবাইলের বা এত যুগ ছিল না, তখন রেডিও ছিল। রেডিওতে একবার গান শুনে ওই গানের 3টা কলি পুরোপুরি লেখালেখির অভ্যাস আমাদের অনেকেরই ছিল। আচ্ছা যাই হোক, তাহলে এখন বলেন কেউ একজন বলেন, সৌরভ বলেন আপনি, আমরা যা বলছি সে কথাটাই বলেন। আসসালামু আলাইকুম বাবা, আমি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী। ওইটাও দরকার নাই, আমি আপনাকে, আমি পরীক্ষার্থী, ফাইনাল পরীক্ষার্থী, আপনি 5th ইয়ার স্টুডেন্ট, আমি 4th ইয়ার স্টুডেন্ট, নো নিড। আপনি শুধু বলবেন যে আমি অমুক, আমার পরিচয়টা আপনার নাম দিয়ে হবে। হ্যাঁ আমি অমুক, আমি আপনাকে একটু পরীক্ষা করবো। কারণ আপনি 5th ইয়ার 4th ইয়ার স্টুডেন্ট যখন বলবেন, তার মনের মধ্যে আসবে এই আমার শিক্ষার জন্য টিপাটিপি করা শুরু করলো, ভালো লাগবে না তখন তারা। হ্যাঁ, ওকে স্যার। আসসালামু আলাইকুম বাবা, আমি সৌরভ সরকার। আমি আপনার উপর কিছু পরীক্ষা করব। এই পরীক্ষাটা আপনার চিকিৎসার একটা অংশ। তারপরে এরপরে বাদ গেছে, তার মানে আপনি লেখেন নাই। আচ্ছা, সঞ্চিতা গোস্বামী, আপনি বলেন তো কি লিখছেন? হ্যাঁ জি স্যার। বলেন। আদাব চাচা, আমি আপনাকে কিছু পরীক্ষা করব, আপনার কোনো অসুবিধা হবে না, এই পরীক্ষা আপনার চিকিৎসার একটা অংশ, আপনি আমাকে সহযোগিতা করবেন। ও আচ্ছা, আমি পূজা, বলতে ভুলে গেছি। হ্যাঁ, আর কেউ বলতে পারবেন? একটু ভুল আছে, এখনো একটু ভুল আছে। অর্থাৎ কথাটা হলো এরকম যে আপনার কথার মধ্যে এরকম একটা কনফিডেন্স থাকবে যে পেশেন্ট যেন কোনোভাবেই মানে সে ভয় না পায় এবং আপনাকে সে পরীক্ষা করতে দেয় ভালো মতো। এবং এই কনফিডেন্সটা 2-3টা মানে কারণ লাগবে কনফিডেন্স আসার জন্য। একটা হচ্ছে যে আপনার মনের মধ্যে থাকতে হবে ইউ ক্যান পারফর্ম দ্য এক্সামিনেশন মানে প্রপারলি, আপনি এই বিষয়টা জানেন, আপনি পরীক্ষা করার পদ্ধতিটা আপনি জানেন, ইউ নো ইট, সুতরাং আপনি কিন্তু খুব ভালোভাবে করতে পারবেন। আপনার এই জ্ঞান যদি থাকে, আপনার যদি আগের চর্চা থাকে, এই জন্য কিন্তু আমরা এই যে ওয়ার্ডে আসার পরে স্যারেরা বলেন যে আপনারা মানে শুধু দেখে গেলেন, আমি দেখিয়ে দিলাম আর আপনি দেখে গেলেন, তাতে কিন্তু আপনার হবে না। আপনাকে ভেতরে ভেতরে চর্চা করতে হবে। প্রয়োজনে নিজেদের মধ্যেই আপনি 2-3 জন থাকবেন, একজনকে পরীক্ষা করলেন আর আরেকজন অবজারভার হিসেবে দেখলেন, এক্সামিনার হিসেবে দেখলেন কোথায় ভুল হচ্ছে, তাহলে কিন্তু তখন আপনি কনফিডেন্টলি পরবর্তী সময় কাজগুলো করতে পারবেন। তা আমরা বাক্য বলেছি আসসালামু আলাইকুম, আমি ডক্টর নাইম, অথবা বাবা, আমরা আগে বলছি এখানে আসসালামু আলাইকুম বাবা, আমি ডক্টর নাইম, আমি আপনাকে কিছু পরীক্ষা করব, আপনার কোনো অসুবিধা হবে না, এই পরীক্ষা আপনার চিকিৎসার একটা অংশ, আপনি আমাকে সহযোগিতা করবেন। এই হলো আমাদের কনসেন্ট উইথ ক্লোডিংস। তারপরেরটা হচ্ছে আমাদের এক্সপোজার লাগবে। আসলে আমরা একটু পরেরটাতে দেখি। তার আগে আমরা একটু এক্সপোজ করে নিব, যে আপনার শার্টটা একটু খুলেন। হ্যাঁ হ্যাঁ, এই আমরা একটু এক্সপোজ করে নিলাম, আপনি আবার ঢুক গেলেন। এই থাইরয়েডে চলে আসছে নাকি? এখন আমরা একটু লোকাল টেম্পারেচার দেখব, সোয়েলিংটা প্রথমে নর্মাল সাইড, তারপরে সোয়েলিং সাইড, তারপরে আবার নর্মাল সাইড, তারপরে আমরা একটু টেন্ডারনেস দেখব, সোয়েলিংয়ে কোনো টেন্ডারনেস আছে কিনা এবং তার সারফেসের কোনো ইরেগুলারিটি আছে কিনা।
আমরা ট্রাকিয়াল পজিশন দেখব। ঢুক গেলেন, হ্যাঁ ঠিক আছে। এখন আমাদেরকে পিছন থেকে করতে হবে। হ্যাঁ আপনি একটু ঘুরে যান, এদিকে ঘুরে যান, ঠিক আছে। আমরা যেটা করব যে প্রথমেই নেক নোট আমাদেরকে করতে হবে। নেক নোট, সাবমেন্টাল, ফ্লেক্স, সাবমেন্টাল, তারপরে সাবমেন্ডিবুলার, জুগুলোডায়াগস্টিক অর আপার জুগুলার, তারপর হচ্ছে আমাদের মিড জুগুলার, লোয়ার জুগুলার। এবং এইখানে আমাদেরকে মনে রাখতে হবে আমরা এই আঙ্গুল, তিনটা আঙ্গুল দিয়ে আমরা পালপিট করব, আর এই আঙ্গুল দিয়ে গার্ডস দিব। স্টার্নোক্লেইডোমাস্টোয়েড মাসেলের পেছনে আমরা গার্ডস দিব। আচ্ছা, এই বিষয়টা আপনারা কি বুঝতে পেরেছেন? অর্থাৎ আমাদের যে আপার জুগুলার, মিড জুগুলার এবং লোয়ার জুগুলার, এটা লিম্ফ নোডের লেভেলকে আমরা বলেছি আপনাদেরকে। হ্যালো, লিম্ফ নোডের লেভেল কি আমরা বলেছি? লেভেল 7 পর্যন্ত কত মানে একটু টাচ দিয়েছিলাম। জি স্যার। হ্যাঁ, তাহলে এখানে আমাদের লেভেল 2, 3, 4 আর লেভেল 1 হচ্ছে সাবমেন্টাল সাবমেন্ডিবুলার। সাবমেন্টাল সাবমেন্ডিবুলার হচ্ছে লেভেল 1, লেভেল 2 হচ্ছে আপার জুগুলার, লেভেল 3 হচ্ছে মিড জুগুলার, লেভেল 4 হচ্ছে লোয়ার জুগুলার। তাহলে এখন এটার সারফেস মার্কিং আমরা অনেক সময় কোয়েশ্চন ধরি। সারফেস মার্কিং, যে আপনি এই লেভেল 3 এর সারফেস মার্কিংটা বলেন। সারফেস মার্কিং আপনারা তো পড়েছেন ফার্স্ট ইয়ার প্রফের আগে, সম্ভবত মামা নিজে নিজে দাগ দিয়ে দিয়েছে আর আমরা বলে দিয়েছি, তাই না? নাকি না নিজেরা করেছেন? সারফেস মার্কিং বুঝেন? হ্যালো, হ্যাঁ, মানে অর্থাৎ এক্সটার্নালি প্রমিনেন্ট স্ট্রাকচার যেগুলো আছে সেগুলো দিয়ে আমরা একটা ভাগ করে নেওয়া। তাহলে এখানে লেভেল 2, 3, 4 সারফেস মার্কিং কি হবে একটু বলতে পারবেন? আপনি 3টা শুধু বলেন, 3টা জানলে বাকিগুলো খুব ইজি হয়ে যাবে। এই জন্য আমি এই কথাটা এখানে বলতে চাই। লেভেল 3 সারফেস মার্কিংটা কি হবে? এটা তো বলে দিয়েছিলাম আমি গত ক্লাস। মিডল থার্ড। মিডল থার্ড, হ্যাঁ মিডল থার্ডের সারফেস মার্কিংটা বলেন। সারফেস মার্কিং হচ্ছে আপনি এখানে কোন স্ট্রাকচারের সাথে আপনি মিলাবেন। বাইরে থেকে আমরা দেখতে পাই এরকম স্ট্রাকচারের কথা বলতে হবে। থাইরয়েড কার্টিলেজের সাথে স্যার। থাইরয়েড কার্টিলেজের সাথে। থাইরয়েড কার্টিলেজের বর্ডার, আপার বর্ডার কি লোয়ার বর্ডার কি এটা বলতে হবে। আপার লেভেল কোনটা হবে, লোয়ার লেভেল কোনটা হবে। একটা আমরা লেভেল করেছি যেহেতু, তাহলে তো তার আপার একটা আছে, লোয়ার একটা আছে, তাই না? হ্যাঁ, এখানে মনে রাখার সুবিধাটা আমি আপনাদেরকে যেটা বলতে চাই, এটা হাইওয়েড বোন এবং ক্রিকোয়েড কার্টিলেজ দুইটাই কিন্তু আমরা পালপেশনে বাহির থেকে পাচ্ছি না। এই উপরে হাইওয়েড বোন এবং নিচে ক্রিকোয়েড কার্টিলেজ, এই লেভেলটা হচ্ছে লেভেল 3, এটা হচ্ছে লেভেল 3। তাহলে তার উপরে হচ্ছে লেভেল 2, তার নিচে হচ্ছে লেভেল 4। বুঝা গেল? হ্যালো, জি স্যার। তাহলে এই হলো আমাদের সারফেস মার্কিং অফ দ্য লেভেল 3 to 4। তারপরে পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল হচ্ছে 5। পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল, অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেলের বাউন্ডারি বলেন তো দেখি, কে বলবেন? জাভেদ মিয়া বলেন। স্যার এটা হচ্ছে স্যার ইন ফ্রন্টে থাকবে হচ্ছে স্যার আমাদের সিম্ফাইসিস টার্নাল নচ পর্যন্ত। এক্সামিনেশন। হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি ডক্টর নুরুল হুদা নাইম। ঝামেলা করে বললাম। এক্সামিনেশন অফ দ্য নেক এক্সামিনেশন করার ওকে, আপনি কি বলতেছিলেন বলেন প্লিজ। হ্যালো। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, আমরা একটু টিপ পরে অন্য জায়গায় চলে গেছিলাম। হ্যাঁ স্যার, এখন আপনি পোস্টেরিয়র বর্ডার বলে ফেলেন। পোস্টেরিয়র বর্ডার বললেই আমার হয়ে যাবে। পোস্টেরিয়র বর্ডার হচ্ছে স্যার পোস্টেরিয়র বর্ডার অফ স্টার্নোক্লেইডোমাস্টোয়েড মাসল। এইখানে আমাদের ডিফারেন্সটা হচ্ছে আমরা এতদিন পড়ে আসছি বা পড়ায় আসছি যে anterior border of the sternocleidomastoid muscle is the posterior boundary of the anterior triangle, বাট এখন আমরা বলবো যে এটা হচ্ছে আপনার posterior border of the sternocleidomastoid muscle, আর পিছনে হচ্ছে ট্রাপিজিয়াস। এই দুটোর মাঝখানে যে অংশ এটা হচ্ছে লেভেল 5। লেভেল 6 তাহলে কোনটা? মিডল্যান্ড গ্রুপস অফ লিম্ফ নোডস আমরা বলছি। তাহলে উপরে হাইওয়েড বোন, নিচে সুপ্রাস্টার্নাল নচ।
এই লেভেলটাতে যতগুলা লিম্ফ নোড থাকে সেটা হচ্ছে লেভেল 6, তাই না? আর সুপ্রাস্টারনাল নচ থেকে আর্চ অফ দ্য অর্টা পর্যন্ত হচ্ছে লেভেল 7, অর্থাৎ সুপিরিয়র মিডিয়াস্টেনাল, এটা হচ্ছে লেভেল 7। তাহলে এটা কি বোঝা গেল? আমি আরেকবার বলবো নাকি আপনারা বুঝতে পেরেছেন? স্যার আরেকবার। সাবমেন্টাল এন্ড সাবমেন্ডিবুলার হচ্ছে লেভেল 1। এটা আমরা আরো পড়াবো, ছবি সহ পড়াবো। এখন তো ছবি এখানে নাই দেখে হয়তো আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে। সাবমেন্টাল সাবমেন্ডিবুলার হচ্ছে লেভেল 1, আর লেভেল 3 হচ্ছে হাইওয়েড বোন এবং থিকওয়েড কার্টিলেজের মাঝখানে। তাহলে 2 হচ্ছে তার হাইওয়েড বোনের উপরে, মানে আপার জুগুলার। তারপরেটা হচ্ছে মিড জুগুলার হচ্ছে লেভেল 3, লোয়ার জুগুলার হচ্ছে লেভেল 4, posterior triangle হচ্ছে লেভেল 5, মিডলাইন গ্রুপস অফ লিম্ফ নোড হচ্ছে লেভেল 6 এবং মিডিয়াস্টেনাল লিম্ফ নোড হচ্ছে লেভেল 7। এই 7টা গ্রুপে আমরা ভাগ করেছি। এর কারণ হচ্ছে যে এইখানে লিম্ফ্যাটিক ড্রেনেজটা এক একটা এরিয়া থেকে আসে এবং মেটাস্টেটিসটা কোন জায়গা থেকে হয়েছে সেটা আমরা ধরতে পারি। ধরুন আপনি মানে একটা সমস্যায় পড়েছেন বা আপনি যে একটা সমস্যা করেছেন, তাহলে আপনার প্রথম জিজ্ঞাসাবাদ শুরু হবে কার কাছ থেকে? প্রথম জিজ্ঞাসাবাদ শুরু হবে আপনার রুমমেট কারা ছিল, তাই না? আপনার রুমমেটদের কাছ থেকে শুরু হবে। আচ্ছা, তাইলে আমরা এখন আসি যে পালপেশন আমরা ওইখানে যেটা বলছিলাম যে পালপেশন করব আমরা 3 আঙ্গুল দিয়ে, ফার্স্টে 3 আঙ্গুল দিয়ে পালপেশন করব, আর পিছনের থাম দিয়ে আমরা এটাকে গার্ড দিব। তার কারণ কি? কারণ হচ্ছে মিডিয়াস লিম্ফ নোডগুলো মোবাইল হলে সে কিন্তু স্টার্নোক্লেডোমাস্টার মাসেলের ভিতরে ডিপে চলে যাইতে পারে আপনি যখন পালপেট করতে শুরু করবেন। যে কারণে এটা মোবাইল হইলেও যেন পিছন দিকে যাইতে না পারে, এই জন্য পোস্টেরিয়র স্টার্নোক্লেডোমাস্টার মাসেলে আমরা থাম রাখবো। আসেন আমরা দেখি আর একটু। এবং এইখানে আমাদেরকে মনে রাখতে হবে আমরা এই আঙ্গুল 3টা আঙ্গুল দিয়ে আমরা পালপেট করব, আর এই আঙ্গুল দিয়ে গার্ডস দিব। স্টার্নোক্লেডোমাস্টার মাসেলের পেছনে আমরা গার্ডস দিব এই আঙ্গুল দিয়ে, আর এই আঙ্গুল দিয়ে আমরা এইভাবে করে পালপেট করব। এখন আমরা রাইট সাইড করেছি, লেফটে চলে যাব। লেফটে সাবমেন্ডিবুলার, আপার জুগুলার সেম আগের মতো, মিড জুগুলার এবং লোয়ার জুগুলার। এখন আমরা আবার তাহলে এটা সুপ্রাক্লেভিকুলার দেখব, প্লাস এই সুপ্রাস্টার্নাল নচ দেখব। পাশাপাশি আমরা মিডলাইন গ্রুপস অফ লিম্ফ নোড দেখে ফেলবো, মিডলাইন গ্রুপস অফ লিম্ফ নোডস। এখন পেশেন্টকে বলবো শেকিং অফ দ্য শোল্ডার। আপনারা এরকম করেন, হ্যাঁ, এই শেকিং অফ দ্য শোল্ডার করে আমরা একটা সুপ্রাক্লেভিকুলার রিজিয়ন দেখলাম, সুপ্রাক্লেভিকুলার রিজিয়ন। এখন আমাদেরকে পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল দেখতে হবে। তাহলে এখন আমরা এই আঙ্গুল দিয়ে গার্ড দিব, এই আঙ্গুল দিয়ে পালপেট করব। পোস্টেরিয়র এই ফ্ল্যাক্স পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল, আবার ঠিক বাম দিকেও সেম করব, পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল। দিস ইজ প্রি অরিকুলার অ্যান্ড পোস্ট অরিকুলার অ্যান্ড সাব অক্সিপিটাল। এখানে একটা খেয়াল করেন যে আমরা শুরু করেছিলাম এখানে এই থেকে এই গেলাম, এই থেকে এই গেলাম, তারপরে আমরা মিডলাইন দেখলাম, তারপরে সুপ্রাক্লেভিকুলার দেখলাম, পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল দেখলাম, দেখে আমরা প্রিঅরিকুলার পোস্টিকুলার দেখে আবার সাবঅক্সিপিটালে শেষ করলাম। সুতরাং এই টোটাল লিম্ফ নোড আমাদের দেখার পরে আমরা তখন এমফাসিস দিব যে নেক সুয়েলিং যেখানে আছে সেখানে আমরা ভালো মতো সুয়েলিংটাকে এক্সামিনেশন করব। ঠিক আছে, ধন্যবাদ। এই ফাটাইলে লাস্টের দিকে এত বেশি কেন যাবো, এটা দিয়ে আবার ক্লোজ করতে হবে না? ক্লোজ করবো কই? লেকচার করেছিল এই যে এখানে। আচ্ছা, তাহলে আমরা এই হ্যালো, আপনি কি আছেন আমার সাথে? আচ্ছা, এই গেল আমাদের নেক এক্সামিনেশন। আপনাদের কোনো কোয়েশ্চন আছে নেক এক্সামিনেশন নিয়ে? কারো থাকলে বলতে পারেন। এটা হচ্ছে অর্থাৎ নেক এক্সামিনেশন মানে হচ্ছে ফার্স্ট অফ অল ইউ মাস্ট হ্যাভ টু এক্সামিন দ্য নেক এজ এ হোল, then you concentrate your mind to the swelling side, because if you don't do this at first time
you concentrate your mind and hand on the swelling side at the first time, তাহলে দেখা যাবে পরবর্তীতে আপনি আর ওটা ভুলে গিয়েছেন, ওটা আর করবেন না, ওটা বাদ পড়ে যাবে। এবং নেক্সট সুয়েলিং এর বর্ণনায়, নেক্সট সুয়েলিং এক্সামিনেশনের বর্ণনায়, নেক্সট এক্সামিনেশনে of course you have to say about the lymph node of the neck. অর্থাৎ আমরা যখন অন্য কোনো কারণে থাইরয়েড বলেন, মেটাস্টেটিক নেক নোড বলেন, আপনি সিস্টিক হাইগ্রোমা বলেন, ব্রাঙ্কিয়াল সিস্ট বলেন, থাইরোক্লোসাল সিস্ট বলেন, যখনই আপনি এক্সামিনেশন করবেন নিচে একটা লাইন আপনাকে লিখে দিতে হবে যে নো আদার লিম্ফ অ্যাডেনোপ্যাথি অথবা নো আদার লিম্ফ নোড ইজ পালপেবল ইন দ্য নেক, অথবা যদি পালপেবল থাকে তাহলে আপনাকে বলতে হবে। বুঝাতে পারলাম আমি? হ্যালো, জি স্যার। হ্যাঁ, তাহলে এইটা হলো আমাদের মানে নেক পালপেশনের আমাদের খুব মানে মোটামুটি একটা ভালো চিত্র আমরা দেখাতে পারলাম। এখন আসেন আমরা একটা পেশেন্ট নেক সুয়েলিং নিয়ে আসলো, আমরা এক্সামিনেশন করলাম, হিস্ট্রি নিলাম, এক্সামিনেশন করলাম, আমরা কি কি ইনভেস্টিগেশন তাকে সাজেস্ট করব, কি কি ইনভেস্টিগেশন মানে ওয়ার্কআপ, পেশেন্টটাকে আমরা তো চিকিৎসা করব, এখন কি কি ওয়ার্কআপ করব বলেন তো? হ্যালো, আচ্ছা, হ্যালো, আপনারা শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। হ্যাঁ, তাহলে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো এই ডিজিজটা আমি ক্লিনিক্যালি যা বুঝলাম, আমার ল্যাবরেটরি ডায়াগনোসিস ইনভেস্টিগেশন দিয়ে সেটাকে কনফার্ম করতে হবে। তাহলে আমরা কি করব, প্রথমে একটা এফএনএসি দিব, নেকনোড থেকে এফএনএসি দিব, তারপরে আমরা দিব হলো আলট্রাসোনোগ্রাফি। Ultrasonography nowadays very good investigating tools for the patient or doctors, as because it is non-invasive এবং মানে cost effective. এখন একটা সিটি স্ক্যান করলে আপনাকে ইনফরমেশনটা পাবেন আপনি, কিন্তু সিটি স্ক্যান অনেক কস্ট লাগে, সময় লাগে এবং সব জায়গায় অ্যাভেলেবলও না। সুতরাং আলট্রাসোনোগ্রাফি যতটা অ্যাভেলেবল সব জায়গায়, অন্য জায়গায় নাই। আলট্রাসোনোগ্রাফিতে আমরা ভালো ইনফরমেশন পাইতে পারি। তাহলে আমরা একটা আলট্রাসোনোগ্রাফি দিলাম, তারপর আমরা কি দিতে পারি, সিটি স্ক্যান, তারপরে সিটি স্ক্যান দিব। তাই তার মানে এটা এরকম না যে আমি সব টেস্ট একসাথে করাই ফেলবো। আমরা একটা এফএনএসি দিব, একটা আলট্রাসোনোগ্রাফি যদি ভালোভাবে আমাকে সব বলতে পারে দিলাম। যদি আমি ইন্টেরিয়র অথবা এক্সটেনশন অফ দ্য ডিজিজ দেখতে চাই বা চাই, তখন আমরা কি করব, সিটি স্ক্যান দেব। সিটি স্ক্যান দিলে আমরা আরো ইনফরমেশন পাওয়া যাবে। সিটি স্ক্যান যখন দেখা গেল যে সিটি স্ক্যানের পরেও আমার আরো কিছু ইনফরমেশন দরকার, হ্যাঁ, সফট টিস্যু ডেলিনেশন বেশি দরকার, তখন আমরা এমআরআই দিব। এগুলো আসবে, ক্রমান্বয়ে আসবে। যেমন আমি যদি পেপিলারি কার্সিনোমা বা থাইরয়েড উইথ এক্সটেনশন দেখতে চাই, হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে যে এই এক্সটেনশন দেখার জন্য সিটি স্ক্যানও এনাফ না, তখন আমাকে এমআরআইও করতে হবে। তারপরে হলো পেট সিটি স্ক্যান। পেট সিটি স্ক্যানটা একটু শুনেছেন আপনারা? পেট সিটি স্ক্যান, জি স্যার। এটা মানে কি বলতে পারবেন? পজিট্রন এমিশন টোপোগ্রাফি। পজিট্রন এমিশন টোমোগ্রাফি, ভেরি গুড। শারমিন সেজুতি, আপনি একটু বলেন তো যে এটা, হ্যাঁ, মানে পেট সিটি এবং সিটির মধ্যে পার্থক্য কি? সিটি স্ক্যান আমরা করলাম, আবার পজিট্রন এমিশন টোমোগ্রাফির কথা বললাম, যে কোন মানে এটাতে বেসিক পার্থক্যটা একটু গ্রস আইডিয়া আছে কিনা একটু জানার জন্য, গ্রস আইডিয়া আছে কিনা? গ্রস আইডিয়া কেউ কি বলতে পারবেন? স্যার, পেট সিটি স্ক্যান হচ্ছে টিউমার বা এরকম মেটাস্ট্যাটিক লেশন গুলা মেইনলি দেখার জন্য করা হয়। ভেরি গুড। বেসিক যে পার্থক্য সেটা হচ্ছে সিটি স্ক্যানে আমরা মরফোলজিক্যাল চেঞ্জ গুলো দেখতে পারবো। মরফোলজিক্যাল চেঞ্জ মানে বুঝতে পেরেছেন? মরফোলজিক্যাল চেঞ্জটা আমরা দেখতে পাবো। যেমন এক জায়গায় টিউমার হয়েছে, ওই জায়গাটা স্বাভাবিকের চেয়ে ওইখানে ফুলা আছে, একটা মানে
সুয়েলিং পাওয়া যাবে, ওখানে ডিঅ্যারেঞ্জমেন্ট থাকবে, সেটা আমরা পাবো না। সেটা মরফোলজিক্যাল চেঞ্জ আমরা পাবো। আর পেট সিটি যেটা হচ্ছে যে অন্য কোথাও শরীরে আর কোথাও এই ক্যান্সারটা গেল কিনা সেটা বা যাচ্ছে কিনা এখন হয়তো মরফোলজিক্যালি আমরা পাচ্ছি না, কিন্তু কয়েকদিন পরে সেটা প্রকাশিত হবে। সেটা অর্থাৎ বায়োলজিক্যাল চেঞ্জটা ধরতে পারে। বায়োলজিক্যাল চেঞ্জ আমরা যদি আরো সহজভাবে আমরা বলতে চাই, যেমন ধরেন আপনি আগামী দিন কি করবেন, একটা মিটিং হবে, ওই মিটিং এ আপনি কি কি করবেন, মানে কি কি ঘটাবেন, সেটা আপনি একটা পরিকল্পনা করলেন রাতে, জিনিসটা ঘটবে হলো আগামী দিন 12টার সময়, কিন্তু আপনি রাতে পরিকল্পনা করলেন, সেই পরিকল্পনা ফাঁস হয়ে যায়, মানে হয়ে যেতে পারে বা করা যেতে পারে, এরকম একটা এই পরীক্ষা হচ্ছে এটা পেট সিটি স্ক্যান। লেমন টাইপের আমরা বললাম এই কথাটা, কারণ এরকম হচ্ছে যেহেতু যে তার অনেক ডিস্টেন্ট মেটাস্টেসিস অথবা অন্য লিম্ফ নোডে আছে, এই মুহূর্তে আমরা লিম্ফ নোডটাকে ডিজিজ হিসাবে পাচ্ছি না, কিন্তু তার মধ্যে বায়োলজিক্যাল চেঞ্জ শুরু হয়ে গিয়েছে, কয়েকদিন পরে মরফোলজিক্যাল চেঞ্জ হবে, সেটা ধরার জন্য হচ্ছে পেট সিটি স্ক্যান। আচ্ছা, তাহলে এগুলো হলো আমাদের ইনভেস্টিগেশন ফর ডায়াগনোসিস এ মেটাস্ট্যাটিক নেক নোড এন্ড ম্যানেজমেন্ট পারপাস। কারণ আমি ডায়াগনোসিসটা এফএনএসি দিয়ে করে ফেলতে পারবো, এখন আসেন যে এফএনএসি তে যদি কনক্লুসিভ না হয় তাহলে আমাদের হাতে অল্টারনেটিভ কি আছে? কি অল্টারনেটিভ আছে আমাদের হাতে? বায়োপসি। আচ্ছা, এখন আমাদের পরীক্ষা কিন্তু শেষ না। একটা জিনিস এখানে কি হয়ে গেল যে আমাদের পরীক্ষা কিন্তু শেষ না। পরীক্ষা হলো ইফ আনটিল এন্ড আনলেস একটা নেক এক্সামিনেশন আপনি এই ইন্টেরিয়র না দেখলে অথবা এফওএল না করলে আপনার নেক এক্সামিনেশন কিন্তু কোনোভাবেই কমপ্লিট হলো না। এফওএল আপনাকে করতেই হবে। এফওএল এর কোনো ছবি নেই আমাদের এখানে, এফওএল এর ছবি নেই। আচ্ছা, হ্যাঁ, অর্থাৎ আপনাকে ইন্টেরিয়র মানে থ্রট যেটাকে আমরা বলি, নেক এবং থ্রটের পার্থক্য আপনারা বুঝেন? হ্যালো স্যার, visceral part of the neck is called throat. হ্যাঁ, visceral part of the neck is called। এই visceral পার্টটা আমরা কিভাবে দেখতে পারি? স্যার, পেশেন্টকে মুখ খুলতে বলবো, টর্চ দিয়ে দেখবো। হ্যাঁ, মুখ খুলতে বলবো, টর্চ দিয়ে দেখবো, টাং ডিফিউজার দিয়ে দেখবো, মোটামুটি ওরাল ক্যাভিটি আর অফারিংস আমরা ইন ফ্রন্ট অফ দা পেশেন্ট বসে আমরা লাইট দিয়ে দেখতে পারি, কিন্তু হাইপোফারিংস আমরা দেখতে পারি না। হাইপোফারিংসটা কিভাবে দেখতে হয়? হাইপোফারিংস দেখার জন্য আমাদের টুলস কি কি আছে? হাইপোফারিংস দেখার জন্য আমাদেরকে হয় ইনডিরেক্ট ল্যারিঙ্গোস্কোপি করতে হবে, যেটাকে আমরা বলি মিরর এক্সামিনেশন, অথবা আরেকটা করতে হবে কি করা যাইতে পারে, সেটা হলো এফওএল। এফওএল মানে কি? এটা কিন্তু পরীক্ষায় আসে। এফওএল মানে হচ্ছে ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি। ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি না, ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি। এটা দিয়ে আমরা নেকের হাইপোফারিংসটা আমরা পরীক্ষা করতে পারি, হাইপোফারিংসটা আমরা এক্সামিনেশন করি। ঠিক আছে? তাহলে এখন আমরা কিন্তু নেক এক্সামিনেশন ইজ ইনকমপ্লিট উইদাউট মিরর এক্সামিনেশন অর এফওএল এক্সামিনেশন, অর্থাৎ আপনি ভিতর না দেখলে কোনোভাবেই হবে না। সুতরাং আমরা একটা মেটাস্টেটিক নেক নোড অথবা একটা নেক নোড নেক সুইলিং পাইলাম, আমরা ইনডিরেক্ট ল্যারিঙ্গোস্কোপি ফ্যাসিলিটিস থাকলে আমি এফওএল অবশ্যই করব, করে ভিতরে কোথাও কোনো গ্রোথ আছে কিনা সেটা আমরা দেখব। এখন মনে করেন একটা লেভেল 2 তে একটা নোড পাওয়া গেল, সেটার মেটাস্টেসিস কোন সাইডে থেকে আসতে পারে সেটা আমরা কিন্তু একটা ওই যে আমাদের যে রিজিয়ন ভাগ করেছি আমরা লেভেলস অফ লিম্ফ নোডস, সেটা থেকে আমরা কিন্তু অ্যাজাম্পশন করতে পারবো। আমি কোথায় সার্চ করব যে এখানে প্রাইমারিটা হইতে পারে? বলেন তো দেখি কেউ একজন। সোহাগ মিয়া? জি স্যার।
হ্যাঁ বলেন, আমার লেভেল 2 তে একটা যদি নোড থাকে, হ্যাঁ মেটাস্টেটিক নেক নোড থাকে পেশেন্টের, তাইলে আমরা প্রাইমারি সাইটটা কোথায় থাকতে পারে? টনসিল হইতে পারে স্যার। ভেরি গুড, ভেরি গুড, টনসিলে হইতে পারে। তারপরে আর কোথায়? টনসিলের কাছে আর কি আছে? অর্থাৎ ব্যাপারটা হলো এরকম যে এই লিম্ফ যে এরিয়া থেকে ড্রেনেজ কালেকশন করে, যে এরিয়া থেকে ড্রেনেজটা আসে, হ্যাঁ সেটাই, যে এরিয়া থেকে ড্রেনেজটা আসে সেই এরিয়াতে আমাদেরকে সার্চ করতে হবে। যেমন লেভেল 2 তে যদি থাকে তাহলে টনসিল টাং বেস আমাদেরকে প্রথমেই ধরে নিতে হবে। টনসিল টাং বেস, থার্ড অপশন হিসেবে আমরা নেজোফেরিংসে যাব। ঠিক আছে? হ্যালো হ্যালো জি স্যার। জি স্যার। আমরা মোটামুটি প্রায় এই সময় প্রায় শেষ। তাহলে আমরা ইনডিরেক্ট ল্যারিঙ্গোস্কোপি অথবা মিরর এক্সামিনেশন বা আইএল এক্সামিনেশন এইটা না করলে আমরা কোনোভাবেই আমাদের নেক এক্সামিনেশন কি হবে না, শেষ হবে না। আচ্ছা, এবার আমরা একটা অপারেশন দেখাই যে ক্লিনিক্যালি আপনারা দেখছেন কিছুটা, আবার একটু দেখেন যে একটা পেশেন্টের আমরা যতগুলো অপারেশন করা যায়, টোটাল ল্যারিঞ্জেক্টমি, টোটাল গ্লোসেক্টমি, টনসিলেক্টমি, থাইরয়েডেক্টমি, বাইলেটারাল নেক ডিসেকশন, আর কিছু আছে অপারেশন? হ্যাঁ হ্যালো হ্যালো রেডিক্যাল নেক ডিসেকশন। আপনারা কি আছেন? এই যতগুলো আছে সবগুলো আমরা করেছি। সাউন্ড যাচ্ছে? জি না স্যার। স্যার আস্তে আস্তে। ও সাউন্ড এখানে আসতে দেওয়া আমাদের। এইটা গ্লোসেক্টমি, অর্থাৎ এই রোগীটার আগে অপারেশন হয়েছিল, ফ্ল্যাপ লাগানো ছিল। এটা হচ্ছে হেমিমেন্ডিবুলেক্টমি, ওইটা আমি বলতে ভুলে গেছি, হেমিমেন্ডিবুলেক্টমি, মানে একই পেশেন্টের সব অপারেশন। This was a recurrent case of tongue cancer and involvement all the parts. This is after neck dissection. কি অবস্থা, ভালো আছেন? হ্যাঁ, শুকর আলহামদুলিল্লাহ। হ্যাঁ করেন। লেখার স্লাইডগুলো একটু বেশি সময় রাখতে হবে, লেখার স্লাইডগুলো বেশি সময় রাখতে হবে। আচ্ছা, তাহলে আপনাদের কারো কোয়েশ্চন থাকলে বলতে পারেন, আমরা শেষ করে দিব এখন। স্যার সামাদ স্যার চলে আসছেন। ওকে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার কই? আসসালামু আলাইকুম স্যার। সামাদ স্যার তো দেখা যাচ্ছে না। স্যার স্যার টেক্সট দিছেন চ্যাট বক্সে। ওকে, থ্যাংক ইউ। আপনাদের কোনো কোয়েশ্চন নাই তো? ওকে, থ্যাংক ইউ না। স্যার জি, আসসালামু আলাইকুম। ভালো স্যার, ইনশাআল্লাহ। আমি লিভ করলাম তাইলে।